ঐতিহ্যবাহী শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের এই বিশেষ আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের আর ইংলিশ ফার্স্ট পেপার পড়াবো না, আজকেও আমি ইংলিশ পড়াবো, তবে ইংলিশের গ্রামাটিক্যাল যে সাইডটা আছে সেই সাইডটা নিয়ে তোমাদের আমি আজকে আলোচনা করবো। গ্রামাটিক্যাল সাইড যেটাকে আমরা বলি ইংলিশ সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড পেপার বলি, সেটা আমরা পড়বো। আর সেখানে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো। আমি অলরেডি যে ক্লাসগুলো তোমাদের হয়েছে আমি দেখলাম, সেই ক্লাসগুলোতে সবাই বেসিক নিয়ে স্যারের আলোচনা করছেন, তোমরা অনেক অলরেডি বেসিক তোমাদের হয়ে গেছে আমি মনে করি। তো আমি আজকে সরাসরি সেই বেসিকে না যেয়ে আমি সরাসরি সিলেবাসের ভিতরে ঢুকে যাবো। আমি জানি যে ইউ হ্যাভ অলরেডি লার্নড দ্যাট 11 আইটেমস উইল বি সলভড বাই ইউ। আমি তোমাদেরকে বলতে যাচ্ছি যে 11টা আইটেম তোমাদেরকে সলভ করতে হবে। 11টা আইটেমে 60 নম্বর আছে, তোমাদের 60 নম্বর, 60 মার্কস will be allocated there. 11 items will be there. So এই 11 items এর ভিতরে আমি সরাসরি আইটেম বেস তোমাদেরকে করাবো। আর সেখানে তোমাদের একটা নতুন একটা গ্রামার টপিক, যেই টপিকটার নাম হলো ট্যাগ কোশ্চেন। তোমরা এর আগে কখনো হয়তো ছিল না, এটাই তোমাদের নতুন ক্লাস, অর্থাৎ নবম শ্রেণীতে এটা তোমাদের নতুন একটা গ্রামার। এই গ্রামারটা আমি তোমাদেরকে আজকে আমি শেখানোর চেষ্টা করবো। তবে তোমাদেরকে আমি বলতে চাচ্ছি, তোমরা যদি ক্লাসটায় মনোযোগী হয়, এই ক্লাসটা শুধুমাত্র এই ক্লাসটাই তোমাদের জন্য যথেষ্ট হবে তোমাদের ট্যাগ কোশ্চেনের জন্য। জীবনে আর কোনো কখনোই তোমাদের ট্যাগ কোশ্চেনে প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তার সাথে আমি একটু সম্পূর্ণভাবে বলে রাখতেছি, যারা অলরেডি দশম শ্রেণীতে পড়াশোনা করতেছো, যারা এসএসসি পরীক্ষা দিবা, বা যারা এইচএসসি তে পড়ো, বা যাদের পড়াশোনা শেষ হয়ে গেছে, তারাও তোমরা আমাদের এই আয়োজনে শেয়ার হতে পারো, কারণ তুমি বৃথা যাবে না তোমার এই বসাটা। কারণ এটা এমন একটা টপিক, যে টপিকটা আমাদের অষ্টম শ্রেণী নবম শ্রেণী থেকে শুরু হয়ে নবম শ্রেণী, দশম শ্রেণী, এসএসসি, এইচএসসি এবং এইচএসসির পরেও যখন তোমার পড়াশোনা যখন শেষ হয়ে যাবে, তখন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু তোমাদের এটা কোশ্চেন আসতে পারে। তবে তাহলে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমরা নবম শ্রেণী, যদিও নবম শ্রেণী অনুযায়ী আমরা এটা ডিজাইন করেছি, তোমাদের লস হবে না যদি তোমরা বসো ক্লাসটা করার জন্য। আমি বিশেষ করে নবম শ্রেণীর স্টুডেন্টদেরকে স্বাগত জানাচ্ছি, এবং এর সাথে স্বাগত জানাচ্ছি আমি একটু আগে আমি যেটা বললাম, যে সকল শ্রেণীর স্টুডেন্টদেরকে, যারা স্টুডেন্ট থেকে শেষ হয়ে পড়াশোনা শেষ হয়ে যারা কর্মজীবনে প্রবেশ করেছে তাদেরকে, এদিক থেকে আমাদের সম্মানিত গার্ডিয়ানকেও আমি ওয়েলকাম জানাচ্ছি। আপনারাও দেখেন, ক্লাসটা দেখেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য খুবই ফলপ্রসূ একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। So first of all, I want to discuss what is tag. What is tag? This word is totally new to you, right? So word কিন্তু tag এই শব্দটা কিন্তু আমাদের কাছে নতুন হবে, নো প্রবলেম। আমাদের এখান থেকে ট্যাগ কোশ্চেন থেকে আমাদের 5 নম্বর থাকবে, 5 নম্বর। তোমাকে 5 questions will be there, and you have to solve all of these 5 questions, and each of the sentence will carry 1 marks, and by this way you will get 5 out of 5. So 5টা কোশ্চেন তোমাদের থাকবে। তুমি যদি নবম শ্রেণী হও, whether you will be in the grade of 9, 10, ACC examinee or HSC examinee, no matter, তোমার কিন্তু 5টাই থাকবে। সো তোমাকে আমি বলে দিই, তুমি নিয়ত করে বসো, কনফিডেন্ট নিয়ে বসো, যে যেন তোমার এই ক্লাসটাই তোমার জন্য লাস্ট ক্লাস হয়। তোমাকে আর দশম শ্রেণীতে যে পড়তে হবে না, এসএসসি, এইচএসসি কোনো সারা জীবনে পড়তে হবে না ইনশাআল্লাহ। জাস্ট তুমি একটু ক্লাসে মনোযোগ দিয়ে থাকো, দেখো কি ঘটে ক্লাসে। তো বলতে চাচ্ছি যে ট্যাগ কি, পরীক্ষায় কিন্তু তোমার আসবে না যে হোয়াট ইজ ট্যাগ, what is the definition of it, how many kinds of it, this type of questions won't be solved by you, but তোমাকে যেটা করতে হবে, 5টা ট্যাগ কোশ্চেন থাকবে, তোমাকে সেটা সলভ করতে হবে। সো আমি তোমাকে সেই সলভ করাটাই আজকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ, তোমরা শিখতে পারবে। প্রথমে আমাদের জেনারেলের জন্য একটু জেনে নিচ্ছি। আমি একটু আগেই বলছিলাম যে ট্যাগটা আসলে কি, যদি এটা আমাদের পরীক্ষায় আসবে না, মনে রাখবা যে ট্যাগ আসলে এটা ট্যাগ কোশ্চেন, পুরো সব এটা হলো ফেসটা হলো কোশ্চেন, ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেন আসলে কোশ্চেন, খেয়াল করো, কোশ্চেন আসলে আমাদের ইংলিশ গ্রামারে, অবশ্য ইংলিশে 4 ধরনের কোশ্চেন হয়, 4 ধরনের কোশ্চেন হয়। দিস ইনফরমেশন ইজ নিউ টু ইউ, আই থিংক। আমি মনে করি এই ইনফরমেশন তোমার জন্য নতুন। 4 ধরনের কোশ্চেন হয় আমাদের ইংলিশে। নাম্বার 1 সেটা হলো ডাবল-এজ কোশ্চেন। নাম্বার 2 স্টেটমেন্ট কোশ্চেন আছে একটা, প্লিজ ইগনোর মাই হ্যান্ডরাইটিং। নাম্বার 3 যেটা, সেটা হলো তোমাদের আছে হলো
তোমাদের হলো এমবেডেড কোশ্চেন, এবং নাম্বার 4 দ্যাট ইজ ট্যাগ কোশ্চেন। আই থিংক তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে আমাদের যে ইংলিশ যে আমরা যে গ্রামার বলি সেই গ্রামারে যদি কোশ্চেনের কথা আসে তাহলে ইউ উইল বি ফাইন্ড 4 টাইপ অফ কোশ্চেন। সো ফার্স্ট ওয়ান ইজ ডাব্লিউএস কোশ্চেন, দেন স্টেটমেন্ট কোশ্চেন, এন্ড দেন embedded question, and last of all tag question. So আমি এই বিষয়গুলো নিয়ে এখন আর আলোচনা করব না। আমি জানি all of you may be known by you, so especially WS question and statement. Embedded question may not be familiar to you, it will be discussed in your advanced class, but tag question, এই tag questionটা আমাদের নবম শ্রেণী থেকে শুরু হয়েছে। এই নবম শ্রেণীতে আমরা এখন আজকে আমাদের টপিক হলো এই tag question নিয়ে আলোচনা করব। তাহলে tag questionটা আসলে কি? আমরা কিন্তু অলরেডি আমরা জেনে ফেলছি যে হোয়াট ইজ কোশ্চেন। কোশ্চেন ইজ সামথিং দ্যাট ইজ ইউজড ফর আস্কিং এনিথিং, টু নো সামথিং ফ্রম আদার্স। অন্যদের কাছ থেকে কোনো কিছু জানার জন্য আমরা যখন কোনো কিছু বলি, জানার জন্য কোনো কিছু জিজ্ঞেস করি, বলি, সেটাই সাধারণত কোশ্চেন আমরা বলি। তো কোশ্চেন, দ্য ডিফারেন্স বিটুইন কোশ্চেন এন্ড ট্যাগ কোশ্চেন, হোয়াট ইজ দ্যাট? কোশ্চেন হলো স্বাভাবিকভাবে আমরা যদি তোমাকে বলি হোয়াট ইজ ইট নেম, দিস ইজ এ কোশ্চেন, আই ওয়ান্ট টু লার্ন সামথিং ফ্রম ইউ, আই ওয়ান্ট টু নো সামথিং ফ্রম ইউ। বাট ট্যাগ কোশ্চেন ইজ নট লাইক দিস। ঠিক ট্যাগ কোশ্চেনটা কিন্তু এইরকম না। ট্যাগ কোশ্চেনটা হলো এমন একটু কোশ্চেন, অর্থাৎ তুমি একটা কথা বলবা, কথা বলার পরে আবার অতিরিক্ত একটা অংশ যোগ করে দিয়ে তোমার স্টেটমেন্টটাকে আরো শক্তিশালী করতে চাইবা, যেন তোমার লিজেনার যেন তোমাকে অবশ্যই একটা পজিটিভ একটা ভোট দিয়ে তোমার কথাটাকে যাতে স্ট্রং করে। এরকম কিছু ব্যাপার আমরা কিন্তু বাংলা ভাষা, ইংরেজি ভাষা দুই ভাষাতে ইউজ করি। সাপোজ একটা উদাহরণ দিই, লিটল বি ক্লিয়ার টু ইউ, এন্ড দ্যাট ইজ, দেখো এটা এরকম হতে পারে। যেমন আমি বললাম যে রহিম ভালো ছিল, আমি বাংলায় দেখি রহিম ভালো ছেলে, আমি বললাম রহিম ভালো ছেলে, তাই না? খেয়াল করো, তাই না? এই তাই না বলে আমি তোমাকে কি করলাম, যে তুমি যে খারাপ বলবা, there isn't an escape to negation it. So তোমার এখানে কি করতে হবে, আমি চাচ্ছি তোমার সাপোর্টটা নেওয়ার জন্য। তো এই যে ব্যাপারগুলো আমরা যে ঘটাই, বাংলাতে ঘটাই, যে রহিম ভালো ছেলে, তাই না, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, ঠিক না, এই যে ঠিক না, তাই না, এই কথাগুলো বলে যে আমি আমার বক্তব্যকে যে আমি স্ট্রং করতেছি, এই যে স্ট্রং করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই কি বলে ট্যাগ কোশ্চেন। আর প্রক্রিয়াটা করার জন্য খেয়াল করো, দেখো টাই না শব্দটা ইউজ করছি। তো বাংলাতে খুব ইজি, তাই না, ঠিক না, এই যে এই শব্দগুলো আমরা যখন ইউজ করি তখন ট্যাগ কোশ্চেন হয়ে যায়। তখন কিন্তু এটা ইংলিশে আমরা কিভাবে করব, এই বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। আলোচনায় আসি, তোমাদের সবার পরিচিত, আমি মনে করি বিশেষ করে ডে শিফটের KM মামুন হোসেন। মর্নিং শিফটে যারা আছেন আপনারা হয়তো আমাকে ফার্স্ট হয়তো বা দ্বিতীয়বার দেখতে পারেন। আমি এর আগে আরেকটা ক্লাস নিয়েছিলাম, যদিও আমাদের লাইভ ক্লাস নিতে হয়, লাইভ ক্লাসের কারণে আমরা রেকর্ডিং ক্লাসে একটু কম আসি, যার কারণে হয়তো আমি একটু কম পরিচিত মর্নিং শিফটের কারণে। তাই আপনাদের জন্য বা তোমাদের জন্য আমি বলতেছি যে আমি KM মামুন হোসেন। অলরেডি মামুন শামসুল হক খান স্কুলে অনেকগুলো মামুন আছে, 4-5টা মামুন আছে আমার জানার মধ্যে। তো আমিও ডে শিফটে আছি, ইংলিশ টিচার হিসেবে আছি, আমি তোমাদের কাছে ট্যাগ কোশ্চেন ইনশাআল্লাহ সলভ করে দেব। তো আসো তাহলে আমি অলরেডি জানলাম ট্যাগ কোশ্চেন জিনিসটা কি, ট্যাগটা কি সেটাও আমরা জেনে গেলাম অলরেডি যে আসলে ট্যাগ কোশ্চেন কি। আর স্পেসিফিক তোমাকে যদি কখনো যদি মনে করো, জিজ্ঞেস করা হয় আসলে ট্যাগ কি, ট্যাগ আসলে ট্যাগ শব্দটার অর্থ হলো অতিরিক্ত অংশ। আমরা একটু আগে দেখে আসছি, এটাকে ফিতা বলে, এটাকে ল্যাঞ্জা বলে, সহজ কথা যে এটা ল্যাঞ্জা, টেইল। তো এটা আসলে জাস্ট জানার কারণে জেনে রাখা, ইনফরমেশন কখনো বৃথা যায় না, এর জন্য আমরা জাস্ট তোমাকে ইনফরমেশনটা দিয়ে রাখি। তো আসো আমরা যে একটু আগে যে বাংলা যে সেন্টেন্সটা লিখছিলাম যে বাংলাদেশ একটি বড় উন্নয়নশীল দেশ, ঠিক না, রহিম ভালো ছেলে, তাই না, এই সেন্টেন্সগুলোকে যখন আমরা ইংলিশে প্রতিস্থাপন করবো, হাউ ইট উইল বি, এটা কিভাবে হবে আমরা এটা দেখবো। এবং জাস্ট এ মিনিট, এক্সকিউজ মি। তো দেখো আরেকটা কথা বলে নেই, তোমরা ভয় পেও না, অনেক বেশি রুলস, অনেক বেশি ফর্মুলা তোমাদেরকে মুখস্থ করবে না, কারণ আমি রুলস বা ফর্মুলার শিটে আমি বিশ্বাসী না। এটা তোমরা অবশ্যই জানো, বিশেষ করে এই শিফটের ছেলেরা জানো। তো তোমাদের কি বলতেছি, কনফিডেন্স নিয়ে বসো, তোমাদের মেগাবাইট ইনশাআল্লাহ বিছা যাবে না। তো ট্যাগ কোশ্চেন করতে হলে তোমাদেরকে একটা জিনিস মাত্র মনে রাখতে হবে, আমি তোমাকে এখনই বলে দিচ্ছি। সেটা কি? সেটা হলো আচ্ছা তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে আচ্ছা বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টি আছে সবচেয়ে বড় বা সবচেয়ে প্রধান, এখন যে লিডিং যে পার্টিটা আছে সেই পার্টিটার নাম কি? নিশ্চয়ই তোমরা নিঃসন্দেহে বলবা আওয়ামী লীগ। ফাইন। আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে বাংলাদেশের এখন বিরোধী দলে কে আছে, তুমি নিশ্চয়ই বলবে এটা সবাই জানে, যে এটা একটা কোশ্চেন হলো, এটা হলো বিএনপি।
এটা হলো বিএনপি। ইয়েস, আমি সেই বিএনপি নিয়ে কথা বলবো। দ্য রুল অফ ট্যাগ কোশ্চেন ইজ বিএনপি। কি অনেক কঠিন, মনে রাখতে পারবা না? আই থিংক তোমরা অবশ্যই এই ব্যাপারটাকে মনে রাখতে পারবা। এই বিএনপি তোমরা মনে রাখবা, বিএনপি তোমরা মনে রাখবা, সারা জীবনে তোমাদের ট্যাগ কোশ্চেন ইনশাআল্লাহ সমস্যা হবে না। আচ্ছা আসো আমরা দেখি বিএনপি দিয়ে আসলে কিভাবে বোঝায় এবং বিএনপি কিভাবে আমরা অ্যাপ্লাই করব এখানে। বি and P. What is the elaboration of B and P? I'm going to discuss with you. P means beaver. So first of all, we have to find out the beaver from the sentence. Sentence থেকে আমরা beaverটাকে খুঁজে বের করব। beaver, যদিও আমি beaver করছি, আসলে ব্যাপারটা beaver না, auxiliary verb. All type of auxiliary verbs included here. So beaver. Then আসবে হলো not দিয়ে কি বুঝাবে? not দিয়ে হলো and for not, and for not এখানে হলো if necessary, যদি তোমার প্রয়োজন হয়। if necessary কেন বললাম, I will discuss it later. And P for pronoun. So if you want to solve any type of questions related to tag questions, you have to go through these formulas. You have to remember, keep it in your memory forever, that is B and P. B for beaver, and for not, and P for pronoun. I think however, I will implement all of these key things in my tag questions, then problem will be solved automatically. And you can also solve these problems automatically however you will implement all of these B and P letters. Okay, আমরা এখানে একটু ডিসকাশনে চলে যাই। দেখো সাপোজ আমরা আমাদের একটা সেন্টেন্স হলো, সাপোজ ইট ইজ এ পেন। ইট ইজ আ পেন। এখন ইট ইজ আ পেন, আমাকে এটাকে ট্যাগ কোশ্চেনে আসছে, কি করব? তাহলে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট ইজ বি। বি মিন্স বি ভার্ব অর অক্সিলারি ভার্ব। হিয়ার বি ভার্ব ইজ ইজ, সো আমরা ইজ নিলাম। দেন কাম টু দ্য কোশ্চেন and মানে কি? and মানে not। আমি এখানে একটা কথা লিখছিলাম if necessary, তোমরা মনে হয় মনে আছে। if necessary means if not is available in the sentence, that not should not be used again, but not, if not is missing from the sentence, you should use not. Can you understand? মানে হলো একটা যদি আমরা নটটা যদি সেন্টেন্সের ভিতরে পাই, সেন্টেন্সের ভিতরে যদি আমরা নট পাই তাহলে আমাদের নটের প্রয়োজন নাই। আর যদি সেন্টেন্সের ভিতরে নট থাকে তাহলে আমরা সেন্টেন্সের ভিতরে যদি আমরা নট পাই তাহলে আমাদের নট প্রয়োজন নাই। আর যদি সেন্টেন্সের ভিতরে নট না থাকে তাহলে আমরা নট দেব। অর্থাৎ এই সেন্টেন্সটা যদি এরকম হয়, ইট ইজ নট এ পেন, একই সেন্টেন্স আমরা দুইভাবে লিখলাম, ইট ইজ আ পেন, ইট ইজ নট আ পেন। এখন খেয়াল করো, ইট ইজ আ পেন। তো ফার্স্ট অফ অল I have to find out auxiliary verb from the sentence, and what is the auxiliary verb here? Here auxiliary verb or B verb is. So আমরা নিলাম is, then and means not, so এই সেন্টেন্সের ভিতরে not নাই, তো আমরা এখানে not দিয়ে দিলাম not। and last of all you have to find out the pronoun from the sentence, so P means pronoun, so here pronoun is it, so it। and last of all you have to sign out, and that is interrogatory sign you have to use at the last। তো তোমাকে এটা কি করতে হবে? এখানে এসে তোমাকে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়ালো, is not it। এখন is not it না লিখে তোমাকে এটা একটু কন্ট্রাকশন করে লিখে দিতে হবে, কষ্ট করে না, ভয় নাই, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে কন্ট্রাকশন করবে। কন্ট্রাকশন মানে হলো সংক্ষেপণ। অর্থাৎ এই যে is আর not আছে, এই is নটটাকে আমরা একত্রিত করে দেব। দেখো দুইটা আলাদা করে দেওয়া আছে, is not, এটাকে যদি আমি একত্রিত করি, is, খুবই সহজ, এই ওটাকে আমরা ভ্যানিশ করে দেব, and এটা ভ্যানিশ করে দিলাম it। ক্লিয়ার? অর্থাৎ তোমাকে এখন তুমি হয়তো মনে করতে পারতেছো তাহলে কোনটার কি কন্ট্রাকশন হবে, এত বড় লিস্ট আমি কিভাবে মনে করব? am not a contraction form কি, is not a contraction form কি, was not a contraction form কি। there are 24 more auxiliary verbs available in English. there am, is, are, was, were, shall, should, will, would, can, could, may, might, must, have to, has to, etc etc। so এই যে auxiliary ভার্বগুলোর, এই auxiliary ভার্বগুলোর কোনটার কন্ট্রাকশন ফর্ম কি, এটা আমাকে হয়তো এখন মনে হয় স্যার আমাকে লিস্টে ধরায় দেবে। না, তোমার দুশ্চিন্তার কোনো কারণ নাই, আমি তোমাকে একটা কথা বলবো, তোমার সমস্ত কন্ট্রাকশন ফর্মগুলো হয়ে যাবে। জাস্ট দেখো সেই কথাটা কি। কথাটা হলো তোমার এই যে কন্ট্রাকশন, ধরো is not, are not,
আমি তো সবগুলো লিখবো না, কয়েকটা লিখে তোমাকে দেখাচ্ছি আর কি। ইজ নট, আর নট, ওয়াজ নট, তোমার যেটাই হোয়াটএভার তোমার যাই আসুক না কেন, তুমি কি করবা, দুইটাকে একত্রিত করে দিবা এবং ওটাকে উঠিয়ে দিবা। ইজ, এই যে এইভাবে করে উঠিয়ে দিলাম। isn't, aren't, wasn't, isn't, aren't, wasn't, weren't। ওকে, কঠিন? অর্থাৎ আমি আবার বলতেছি, তুমি শুধু ওটাকে ভ্যানিশ করে দিবা, এই যেভাবে ভ্যানিশ করে দিবা, আর দুইটা শব্দকে একত্রিত করে দিবা, তাহলেই তোমার কন্ট্রাকশন ফর্ম হয়ে যাবে। মুখস্থ করতে হইলো? ফাইন, থ্যাংক ইউ। তবে হ্যাঁ, তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, এই নিয়মটার ব্যতিক্রম আছে মাত্র দুইটা। কয়টা? দুইটা বা তিনটা আমি দেখাচ্ছি। এই তিনটা তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। সেটা কি? সেটা হলো ব্যতিক্রম তিনটা হলো am not, will not, আর হলো shall not। তিনটা তোমরা কি দেখতে পাচ্ছ? ফাইন, খেয়াল করো। এখন তুমি am not কি তুমি কি am এ লিখবা আমার নিয়ম অনুযায়ী? নো, ইট ইজ এক্সেপশনাল। এভরিথিং হ্যাজ ইটস এক্সেপশন। তোমাকে মনে রাখতে হবে প্রত্যেকটা জিনিসের ব্যতিক্রম আছে, কিন্তু ব্যতিক্রমগুলো উদাহরণের অন্তর্ভুক্ত নয়। তুমি যখনই কন্ট্রাকশন করবা এইভাবে করে কন্ট্রাকশন করবা, উঠাই দিবা। এই তিনটা মাত্র ব্যতিক্রম, এই তিনটা মাত্র ব্যতিক্রম। এই তিনটা তোমরা একটু কষ্ট করে মনে রাখবা। am not, তুমি am not কি am এ লিখবা? না, am not কি কিন্তু am এ লিখলে হবে না। এটাকে কি লিখতে হবে? AIN''T। আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ, AIN''T এবং T, ain't। আর will not কে তোমরা লিখবা হলো, will not কি লিখবা? willn't। না, willn't না, এটাও হবে না, তাহলে এটা হবে হলো own। আর shall not হবে হলো shalln't না। এই তুমি যদি এভাবে করো, যে আমি যেভাবে শেখাই দিছি তুমি ওইভাবে করলা, যে না, এটা কিন্তু হবে না, এটা হবে shan't। তাহলে তুমি এই তিনটা তুমি মনোযোগ দিয়ে এই তিনটাকে একটু কষ্ট করে তুমি স্ক্রিনশট দিয়ে রাখো অথবা লিখে রাখো, হোয়াটএভার তুমি যেভাবে খুশি তুমি এটাকে সংরক্ষণ করো। এই তিনটা শুধু কষ্ট করে তুমি মনে রাখবা, মেমোরিতে রাখবা, আর বাকি যা আছে সব তুমি উঠিয়ে দিয়ে তুমি কন্ট্রাকশন করবা। আমি মনে করি যে তোমরা বুঝতে পারছো। এখন দেখো, ইট ইজ আ পেন, এটা যদি এরকম হতো ইট ইজ নট আ পেন, তাহলে আমাদের কি হতো? তাহলে ফার্স্ট অফ অল আমরা অক্সিলারিটা নিয়ে নিলাম, ইজ। নট এখানে আছে, তাহলে আমাদের নটের প্রয়োজন নাই, সরাসরি আমি পি ফর প্রোনাউনে আমরা চলে যাব। ইট, ইজ ইট। ক্লিয়ার? তাহলে এই যে আমরা বিএনপি কে অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই আমরা ট্যাগ কোশ্চেন করতে পারি। তাহলে আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আমরা আলোচনা করলাম। এখন অক্সিলারি ভার্বের ভিতরে তোমাদের আবার আরেকটা কোশ্চেন চলে আসতে পারে, যেহেতু তোমরা এখানে নাই। ও আরেকটা কথা, তোমরা যখন ক্লাস করো, আমি একটা ক্লাস করছি তোমাদের সাথে, আমি অবশ্য সেই একটা ক্লাসে আমি আবার আমার ক্লাসটা আমি বারবার দেখছি, আমি দেখলাম যে তোমাদের নাম আর রোল নং শুধু কমেন্ট বক্সে লেখো। কেন? তুমি ঠিক আছে, তুমি নাম আর রোল নং কমেন্ট বক্সে লেখার পাশাপাশি তোমার যদি কোনো কোশ্চেন থাকে সেটাও লেখো। তোমার মনে যদি কোনো ফিলিংস থাকে, whether it is positive or negative, তুমি সেখানে লেখো। যদি নেগেটিভ হয় আমি সংশোধন হব, যদি পজিটিভ হয় আমি ইন্সপাইরেশন পাবো। আমার মনে হয় তুমি আমার কথাটাকে বুঝতে পারছো, তোমরা আমার কথাটাকে বুঝতে পারছো। তুমি তোমার রোল নং লেখো এবং নাম লিখো। এটা দিয়ে তুমি তো কমেন্ট করতেছো, সবাই একই সিস্টেম। আমি অবাক হয়ে গেছি যে তোমরা সবাই এভাবে কমেন্ট করো। ঠিক আছে, কমেন্ট মানে হলো মন্তব্য, তাহলে তুমি এটা হলো তোমার পরিচয়, কিন্তু তুমি তোমার মন্তব্য লিখলা না। তুমি অবশ্যই, আমি আশা করব অন্তত আমার ক্লাসের এগেইনস্টে তোমরা কমেন্ট বক্সে তোমার মনের কথাটা লিখবা। তোমার মনে যত প্রশ্ন আছে তুমি লিখবা, আমি এগুলো দেখবো, দেখে আমি আবার প্রয়োজনে পরে তোমাদের সেই সমস্ত প্রশ্নের সলিউশন নিয়ে আমি আরেকটা ক্লাস করব। ঠিক আছে? তাহলে অবশ্যই এটা করবা, তোমাদের ফিলিংস, তোমাদের মতামত তুমি সেখানে রাখতে বলবা। ফাইন, তাহলে আসো আমরা একটু সামনে যাই। এখন তোমাদের মনে একটা কোশ্চেন আসছে যে অল দ্য সেন্টেন্স ইন ইংলিশ আর নট উইথ অক্সিলারি ভার্ব। পৃথিবীর ইংরেজির ভিতরে সব সেন্টেন্সের ভিতরেই কিন্তু অক্সিলারি ভার্ব নাই। এই কথাটা তোমাদের মনের মধ্যে হয়তো গুনগুন করতেছে। হ্যাঁ, আমি এটা জানি যে আমি একটু আগে লিখছিলাম ইট ইজ এ পেন, ইট ইজ আ পেন। দ্যাট মিন্স এখানে একটা অক্সিলারির মতো দেখা যাচ্ছে, যদি এটা প্রিন্সিপাল, অবশ্য আমি তোমাদেরকে বুঝাচ্ছি আর কি। তো আসছে, বাট
পৃথিবীর সব সেন্টেন্স গুলো তো এমন না যে সেন্টেন্স বইলি সেখানে am থাকবে, is থাকবে, are থাকবে, was থাকবে, were থাকবে, যে 24 or more অক্সিলারি ভার্ব যেগুলো আছে সেগুলো থাকবে, ব্যাপারটা কিন্তু সেই রকম না, তাই না? তাহলে সেন্টেন্সটা তাহলে এই সেন্টেন্সটা কিন্তু এমনও হতে পারে যেমন I price। তাহলে খেয়াল করো এখানে কিন্তু অক্সিলারি নাই, কিন্তু আমি কিন্তু তোমাকে বলছি অবশ্যই বিভাগ, অবশ্যই তোমার বিএনপি এই সূত্রটাকে তুমি অ্যাপ্লাই করবা, শুধুমাত্র এইটাই তুমি মনে রাখবা বিএনপি। তাহলে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য অক্সিলারি ভার্ব, আই মিন বিভাগ, but বিভাগ is totally missing from this sentence, so how I use বিভাগ in this sentence? তো তুমি কিন্তু এখন একটু প্রবলেমের মধ্যে পড়ে গেছো, তুমি হয়তো ভাবতেছো আমি আবার তোমাকে নতুন কোনো নিয়ম বলবো। নো, তুমি খেয়াল করে দেখো এই সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব নাই, তাতে কি হইছে? যখন আমার অক্সিলারি ভার্ব নাই তাতে কি হইছে? আমি একটা অক্সিলারি ভার্ব ধার করে নেব, আর এই ধার করা বিভাগটার নাম হলো ডু। মনে রাখবা তোমরা, ধার করা বিভাগটার নাম কি? ডু। ধার করা বিভাগটার নাম হলো ডু। তাহলে এখানে যদি যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমরা ডু কে আমরা নিয়ে নিলাম। তাহলে একটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিচ্ছি, যখনই তোমার অক্সিলারি প্রয়োজন হবে কিন্তু সেন্টেন্সের ভিতরে অক্সিলারি থাকবে না, তখন কিন্তু তুমি অক্সিলারি হিসাবে, ধার করা অক্সিলারি হিসাবে তুমি ডুকে ব্যবহার করতে হবে। ডু ফর প্রেজেন্ট টাইম, ডিড ফর পাস্ট টাইম। এটা যদি প্রেজেন্ট টাইম ইন্ডিকেট করে, it into present form, that's why we use do. If it was act, act indicate the past time, then you should use the past form of do. And what is the past form of do? The past form of do is did, that's why you should use did. So এইভাবে করে কিন্তু এটার এই রূপটা পরিবর্তন হয়। সো আমরা do নিলাম, তারপরে কি করব? and for not, এই সেন্টেন্সটা not নাই, তাহলে আমরা not নিলাম, do not, আর I do not I। তাহলে আমরা এটাকে কন্ট্রাকশন করে লিখবো, একটু আগে আমরা শিখছি কন্ট্রাকশনটা কিভাবে করব, দুইটাকে একত্রিত করে দেব আর ওটাকে এভাবে ভ্যানিশ করে দিলাম, ডোন্ট আই। খুব সহজ। তো মজার ব্যাপার হলো এই যে এত সহজ একটা বিষয় তোমাদের কাছে এক্সপেরিয়েন্স শেয়ার করি, আমরা কিন্তু 5 এ 5 পাই না, 1 0 পাই, আমরা 1 0 পাই। আমি আরো শক্ত করে বলতেছি, আমরা 0 মার্কস পর্যন্ত আমাদের এখানে দিতে হয়, এত সহজ একটা বিষয়। এর মূল কারণটা হলো যে অনেকে তোমরা অনেক রুল, অনেক শীটের পরে শীট তোমরা মুখস্থ করো, স্যারেরাও আমরা দেই, এগুলোর যন্ত্রণা জর্জরিত হয়ে তোমরা সামলাইতে পারো না, যার কারণে শেষে যে হয় না। সো বাদ দাও, তুমি এইখানে থাকো, আসো। তাহলে আমরা বিভাগের যে ফাংশনটা, আমি মনে করি I have already completed the conception of বিভাগ, I mean auxiliary or auxiliary verb using it। তাহলে বি ব্যাপারটা আমাদের কমপ্লিট হলো। তাহলে আমাদের যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্বটাকে নিয়ে কাজ করব, আর যদি না থাকে তাহলে আমরা ডু কে নিয়ে কাজ করব যদি প্রেজেন্ট টাইম হয়, আর যদি পাস্ট টাইম হয় তাহলে ডিড কে নেব। ওকে ফাইন। তো নেক্সট ডে আমরা আরেকটা কথা বলি, এখন আমরা পরেরটা যাব। বিনিয়ার কোনো কথা আছে? হ্যাঁ থাকতে পারে, তোমরা ডাজ নিয়ে চিন্তা করতেছো, ওকে ফাইন, আসো তোমাকে ডাজ নিয়ে এটা দেখাই। রহিম ইটস রাইস, রহিম ইটস রাইস। তো এখানে অক্সিলারি নাই, তাহলে নিলাম আমরা ডু। এখন খেয়াল করে দেখো এখানে কিন্তু এস ছিল, এই এসটা এখানে চলে আসবে, ডাজ নিলাম, নট ছিল না, নিলাম নট, আর রহিমের প্রোনাউন হলো হি, হয়ে গেল। এই দুটাকে একত্রিত করে লিখলে কি হয়? ডাজন্ট। কি বুঝতে পারছো? তোমাদের মধ্যে কনফিউশনটা আমি জানি, এটা রেজ হয়েছে যে স্যার ডু বললো, ডিড বললো, তাহলে ডাজটা কখন ইউজ করব? এই যে ডাজ আমি ইউজ করে দিলাম। কিভাবে ডাজ হয়েছে খেয়াল করছো মনে হয়? যে ফার্স্ট অফ অল we have to find out the auxiliary verb, I mean be verb, as the be verb is missing from the sentence, I have to collect the be, what it be, and that is do, and the do is used here, and after that as is used before after the verb here, and then we use es after do, and not after that, and last of all we use the pronoun of Rohim. You know what is the pronoun of Rohim, and the pronoun of Rohim is he, and that's why we use he. আমি মনে করি যে তোমাদের যত কনফিউশন আছে শেষ হয়ে গেল, বি নিয়ে যত কনফিউশন আছে শেষ হয়ে গেল। তাহলে আসো আমরা নট নিয়ে একটু কথা বলে দেই। নট তাহলে সব সময় তুমি একটু আগে যেমন বলছিলাম আমি যে দে আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল, এই সেন্টেন্সটাকে আমি যদি বলি দে আর নট প্লেইং ফুটবল, তাহলে দেখো দে আর নট প্লেইং ফুটবল, নট আছে এখানে, নট নাই, নট দেব, আরএন্ট দে,
এখানে নট আছে, এটা নটটা হবে না, হবে আর যে। ক্লিয়ার? এখন কোশ্চেনটা এখানে না, কোশ্চেনটা হলো কিছু ভার্ব বা অক্সিলারি ভার্ব আছে যে ভার্বের ভিতরে নট লুকায়িত থাকে, লুকায়িত মানে হিডেন থাকে, তখনই তোমাদের প্রবলেমটা হয়। কারণ তোমাদের সেরকম কিছু এই লুকায়িত নট যে ওয়ার্ডগুলোর ভিতরে থাকে সেরকম কিছু ওয়ার্ড দিয়ে তোমাদের সেন্টেন্স একটু দেখিয়ে দেই যাতে তোমাদের প্রবলেমটা হয়। খেয়াল করে দেখো, আ বার্কিং ডগ seldom bites. তো দেখো তো সেন্টেন্সটা আসলে আমরা ট্যাগ কোশ্চেন করি আসো। তাহলে আমাদের এখানে বিভাগ নাই, নিলাম ডু, নিলাম ডু, এই যে এখানে এস আছে ভার্বের সাথে, নিলাম এখানে এস, নট এখানে নাই, নট এখানে নাই, নিলাম নট। আর এ বার্কিং ডগ এটা প্রনাউন হলো ইট। বাস আমি খুশি যে হয়ে গেছে। ডাজন্ট ইট, ডাজন্ট ইট আসলে কিন্তু হয় নাই, কারণ এই সেন্টেন্সটাকে দেখতে অ্যাফার্মেটিভ মনে হলো, এই সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ। অর্থাৎ এইখানে যে একটা ওয়ার্ড দেখতেছো সেলডম, আমি একটু আগে যা বলছিলাম যে হিডেন নট থাকে, এই সেলডম হলো এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ডের ভিতরে নট লুকায়িত। তাহলে এটার ভিতরে যেহেতু নট লুকায়িত, তাহলে আমরা কিন্তু এখানে এই নটটাকে ইউজ করব না। তাহলে কি হয়ে গেল? অর্থাৎ অক্সিলারি ভার্ব আমরা ইউজ করলাম, সেন্টেন্সের ভিতরে নট আছে, নট বাদ দিলাম আর প্রনাউন দিলাম ইট। তাহলে কি হলো? ডাজ ইট। কথাটা কি বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছো, কিন্তু তোমার মনে কোশ্চেন আসছে। সেই কোশ্চেনটা কি? তাহলে এরকম শব্দ আর কত আছে? হ্যাঁ এরকম শব্দ অনেক আছে, তবে এই মুহূর্তে আমি যে কটা আমার মনে পড়ে সেরকম হলো, তোমরা একটু নোট করে নিতে পারো। যেমন ধরো সেলডম, তারপরে ধরো লিটল, তারপরে ধরো ফিউ, তারপরে ধরো ইয়েট, তারপরে ধরো স্কার্সলি, তারপরে ধরো রেয়ারলি, এটসেট্রা এটসেট্রা। আপাতত তুমি এগুলো মনে রাখো। এই শব্দগুলোর ভিতরে কিন্তু নট লুকায়িত আছে, এই শব্দগুলোর ভিতরে কিন্তু নট লুকায়িত আছে। অর্থাৎ তুমি যদি সেন্টেন্সটা দেখো এইরকম, এই যে বার্কিং ডগ সেলডম বাইট, দেখতে মনে হচ্ছে অ্যাফার্মেটিভ, বাট ইট ইজ আ নেগেটিভ সেন্টেন্স। সাচ এ সেম ওয়ে লিটল দিয়ে যদি আমরা সেন্টেন্স লিখি, খেয়াল করো, দেয়ার is little water in the glass, little water in the glass, there is little water in the glass, there is little, খেয়াল করো little। তাহলে কি হলো? ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা প্রথমে আমরা বিভাগ নিলাম, এখানে আছে ইজ দিলাম ইট। এখন এটার ভিতরে নট আছে না নাই? কি নট আছে না নাই? তুমি বলবা হয়তো নাই, এতক্ষণ বলতা, কিন্তু এখন বলবা হ্যাঁ নট আছে, কারণ আমি বলছি এই শব্দগুলো হলো নেগেটিভ ওয়ার্ড। তাহলে লিটল আমরা ইউজ করছি, এর ভিতরে নট আছে, তাহলে নট নিয়ে আমরা চিন্তা করলাম না। আর এই আর প্রোনাউন আমরা হিসাবে এখানে এটাকে আমরা দেয়ার ইউজ করলাম, তাহলে ইজ দেয়ার। তবে এই সেন্টেন্সটা নিয়ে তোমাদের আবার পরীক্ষা দেখে তোমাদেরকে আবার প্রবলেমের ভিতরে ফেলে দিবে, কনফিউশনের ভিতরে, এরকম দিয়ে দেখবে। এরকম দেখো, দেয়ার ইজ এ লিটল ওয়াটার, এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। এখন খেয়াল করো, তোমরা আবার যেহেতু শিখে গেছো যে লিটল থাকলে নেগেটিভ, এই সেন্টেন্সটা নেগেটিভ, তখনও তোমরা এখানে হয়তো নট দিবা না। তুমি একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু লিটল না, এখানে কিন্তু এ লিটল, আ লিটল। সো আমি কিন্তু আ লিটলের কথা বলি নাই, আমি বলছি লিটল। সো লিটলটা হলো নেগেটিভ, কিন্তু আ লিটলটা কিন্তু নেগেটিভ না, এটা কিন্তু ঠিকই অ্যাফার্মেটিভ, অর্থাৎ ইজেন্ট দেয়ার। এটা ট্যাগ কোশ্চেন হবে, ইজেন্ট। আমার মনে হয় তোমাদের কাছে ব্যাপারটা ইজি হয়েছে এবং তোমরা সবাই বুঝতে পারছো। তো ঠিক তেমনি ভাবে এই লিটলের মতো ফিউ ব্যাপারটাও তাই, ফিউ ব্যাপারটাও তাই। যদি ফিউ থাকে তাহলে এটা নেগেটিভ, আর যদি এ ফিউ থাকে, আ ফিউ থাকে, তাহলে কিন্তু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেমন আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, মানে আমার কয়েকজন বন্ধু আছে। আর আমি যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এটার অর্থ হবে হলো আমার বন্ধু নাই বললেই চলে, অর্থাৎ ফিউ, শুধু ফিউ। তারপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করবা, নির্দ্বিধায় প্রশ্ন করবা, নাম রোল নাম লিখে প্রশ্ন করবা, কোনো অসুবিধা নেই। এই ক্লাস ইংরেজি সেকেন্ড পেপারের ক্লাস সবার জন্য, এটা শুধুমাত্র নবম শ্রেণীর ক্লাস না। আমি এটা দিয়ে, এই কথা দিয়ে তোমাদেরকে আমি শুরু করছি। ইংরেজি শিখতেছি আমরা, ইংরেজি গ্রামার শিখতেছি আমরা। সো এটা কোনো বাউন্ডারির ভিতরে সীমাবদ্ধ না, যে দেখবা সেই উপকৃত হবে। তাহলে আমি মনে করি নটের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারছি। তাহলে আমি প্রোনাউন নিয়ে তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করে দিলে আমার টপিকটা আজকে শেষ হয়ে যাবে। তো আজকে আমি তাহলে আজকে আমি এই পর্যন্তই রাখি।
আর যেহেতু টাইমিং হ্যাজ অলরেডি বিন কনজিউম, তোমরা আবার বেশি টাইম হলে তোমরা দেখতে চাও না। আমি এর আগের ক্লাসটা আমি করছিলাম, একটু বেশি বড় হয়ে গেছিল তোমরা। তারপর অনেকে আমি দেখলাম যে ভিউ প্রায় 2,000-2,500-এর মতো ভিউ, তোমরা অনেক ধৈর্য নিয়ে দেখেছো ওই ক্লাসটা, তোমাদের অনেককে ধন্যবাদ। ধৈর্য নিয়ে ক্লাস দেখলে তোমরা লাভবান হবাই ক্লাস দেখলে, অবশ্যই লাভবান হবা, গ্যারান্টেড। তো তারপর যদি বড় ক্লাস ছিল, তোমরা কষ্ট করে দেখছো, এর জন্য তোমাদেরকে ধন্যবাদ। তো এর জন্য এই ক্লাসটাকে আমি আর লেন্দি করতে চাচ্ছি না। আমাদের যেখান থেকে শেষ হলো, ইনশাআল্লাহ আমি কালকে নেক্সট ক্লাসে আমি তোমাদের এখান থেকে আবার ক্লাসটা শুরু করব। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনগুলো কমেন্ট বক্সে করবা। সেই কোশ্চেন নিয়ে এবং তোমাদের এই বাকি অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব। আর একটা কথা, তোমরা বাসায় বসে কি প্র্যাকটিস করো? প্র্যাকটিস না, প্র্যাকটিস আমি তো শেষ করি নাই, তাহলে প্র্যাকটিসের প্রশ্নই আসে না। তুমি বই পড়ে দেখো তোমার ভিতরে কোনো কোশ্চেন আসে কিনা, বা আমি যতটুকু আলোচনা করছি এর ভিতরে তোমাদের কোনো কোশ্চেন আসে কিনা। যদি এতটুকুর ভিতরে যদি তোমার কোশ্চেন থাকে, নির্দ্বিধায় ইউ আর ওয়েলকাম, কর্ডিয়ালি ওয়েলকাম টু দা কমেন্ট বক্স। তুমি কমেন্ট বক্সে তুমি তোমার কোশ্চেনগুলো করো। তো ইনশাআল্লাহ আমরা সলভ করবো নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক আছে না?